ডক্টর গালিবের কাছেও একই মত আমি জানতে চাইবো। শুধু একটু এক্সটেন্ড করি ব্যাপারটা, যে আপনার কাছে কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিল্লাহ প্রো ওয়েস্ট বলতেছেন, কিন্তু একটা জিনিস হচ্ছে প্রো হওয়া, আরেকটা হচ্ছে একটা দেশের জন্য মানে নিজের দেশের জন্য ক্ষতি হবে এরকম কোনো একটা কিছু করা কিনা, নাকি এটা লাভের জন্যই উনি করছেন? আপনি যদি একটু বলতেন ডক্টর গালিব। খালেদ ভাই, থ্যাংক ইউ। আমার কাছে যেটা মনে হয় যে অন্তর্বর্তী সরকার আলাদা করে প্রো ওয়েস্ট না, কিন্তু ধরেন আমাদের দেশে আমেরিকার সাথে কোনো চুক্তি করলে পরে তার ব্যাপারে বামপন্থী রাজনীতির মধ্যে যেরকম একটা রেটরিক আছে যে এইটা এক ধরনের আপনার সাম্রাজ্যবাদী চুক্তি, করাই যাবে না, এই জাতীয় প্রেজুডিস আপনার অন্তর্বর্তী সরকারের ছিল না। তো যেহেতু তারা ছিল না, সেই কারণে তারা প্রাইমারিলি আমেরিকার সাথে চুক্তিরে ফ্ল্যাগ করেন নাই যে আমেরিকার সাথে চুক্তি মানেই খারাপ, এখানে আমাদের যাওয়া যাবে না, এরকম কোনো ধারণা তাদের ছিল না। দ্বিতীয়ত আমার কাছে মনে হয় যে ওই ট্যারিফের একটা সম্ভাবনা ছিল, যে প্রথমে যেটুকু ট্যারিফ দিচ্ছে সেটা পরবর্তীতে আরও বাড়ানোর একটা সম্ভাবনা ছিল। তো আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকার এই চুক্তির মধ্য দিয়া ওইটাকে অ্যাভয়েড করতে চাইছেন। কিন্তু যেটা প্রবলেম করছেন, যে জায়গায় আমি সবচেয়ে বড় প্রশ্নটা তুলব, সেটা হলো যে ধরেন যে কোনো বৈদেশিক চুক্তি, এটা ভারতের সাথে হোক অথবা আমেরিকার সাথে হোক অথবা ইউরোপীয় ইউনিয়নের সাথে হোক অথবা পাকিস্তানের সাথে হোক, এখানে আমাদের প্রসিডিউরাল পদ্ধতিটা কি, আমরা কিভাবে এটা করলে পরে আমরা নিশ্চিত করতে পারবো যে এখানে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা প্রিজার্ভ হইতেছে। তাহলে আপনার সাধারণত দেশগুলো যেটা করে যে চুক্তি করার ক্ষমতা অনেক সময় এক্সিকিউটিভলি প্রেসিডেন্টের হাতে থাকে না, এটা ধরেন সংসদের হাতে দেয়। কোথাও হচ্ছে যেমন হয় সিনেটের হাতে থাকবে অথবা কংগ্রেসের হাতে থাকবে অথবা একটা এক্সপার্ট কমিটি সেখানে যাবে। তো আমাদের এই চুক্তি করার পদ্ধতির মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা মিসিং পাইছি, যে অন্তর্বর্তী সরকার যখন চুক্তি করছে তারা এখন বলতেছে যে বিএনপির সাথে তাদের কথা হয়েছে, জামাতের সাথে তাদের কথা হয়েছে, কিন্তু কথাটা হয়েছে কিভাবে? আমরা তো নাগরিক হিসাবে সেই কথাটা দেখি নাই। আমরা তো দেখি নাই যে বিএনপির একটা প্রতিনিধি দল এখানে আলাপ আলোচনা করছে অথবা জামাতের একটা প্রতিনিধি দল আলাপ আলোচনা হয়েছে অথবা পাবলিকলি তারা চুক্তির একটা কপি আমাদেরকে দেখাইছেন আগে, যে যেটা নিয়ে নাগরিক পরিসরে আলাপ আলোচনা হয়েছে। তো এই যে একটা সামগ্রিক আলাপ আলোচনা না কইরাই একটা চুক্তি করে ফেলা, আমার বোধ হয় যে এই কালচারটা হচ্ছে সবচেয়ে বড় যেখানে আমাদের প্রশ্ন তোলা দরকার। এবং আজকে দেখেন যে আমরা যদি এই প্রশ্নটা এখন তুলি যে এই চুক্তিটাকে বর্তমান বিএনপি সরকার কিভাবে রিএভালুয়েট করবে, তাহলে এখানে দুইটা প্রশ্ন আসবে। একটা প্রশ্ন হলো যে অন্তর্বর্তী সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি তো এখন পররাষ্ট্রমন্ত্রী, তাহলে নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা যে ছিলেন, কিন্তু তখনও কিন্তু উনি এটা ডিল করছেন, উনি এখানে কোঅর্ডিনেট করছেন। তো এখন ওনার রোলটাকে আপনি কিভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে সরাবেন, এটা হচ্ছে এক। দুই হলো যে আপনি যদি এটাকে রিএভালুয়েট করতে চান এবং আলাপ আলোচনা করতে চান, তাহলে তার পদ্ধতিটা কি হবে? আমি মনে করি এখানে সুস্পষ্ট পদ্ধতিটা হওয়া উচিত যে একটা এক্সপার্ট প্যানেল এটাকে আলাপ আলোচনা করবে, তারপর এটা সংসদে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হবে এবং দেন সেখান থেকে এটা অ্যাপ্রুভ হইলে পরে। ডক্টর গালিব, আপনি কি চুক্তিটা পড়ছেন? না, আমি পুরো চুক্তিটা পড়ি নাই খালেদ ভাই। ওকে, আচ্ছা, চুক্তিটা পুরো পড়া থাকলে একটু সুবিধা হইতো। তো ঘটনা হইতেছে, তাহলে আমি আপনাকে জানতে চাইতে পারতাম যে চুক্তিটাকে কোনো অংশই, মানে চুক্তিটা খারাপ বলাটা রেটরিক মনে হচ্ছে কিনা আপনার। যেমন মনে করেন, আমি কিন্তু প্রতিক্রিয়াগুলি খেয়াল করি, খলিলুর রহমান সাহেব স্পষ্ট বলছেন সবার সামনে যে আমি বিএনপি এবং জামায়াতের সাথে কথা বলছি চুক্তিটা করার আগে, যেহেতু 3 দিন পরে সরকারটা বদল হচ্ছে। জামায়াতে ইসলামী কিন্তু প্রাথমিক প্রতিক্রিয়ায় বলছে আমাদের সাথে কোনো কথা হয় নাই। তার মানে একটা পুরোপুরি মিথ্যা কথা খলিলুর রহমান সাহেব বলছেন, ইউনূস সরকার বলছেন। ওই যে কথা হয় নাই, কিন্তু আমি আবার বিশ্বের সাথে খেয়াল করি জামায়াত কিন্তু এটাকে পার্শ্ব করতেছে না, যে তোমরা আমাদের সাথে কথা বলো না, একটা বাজে চুক্তি করছো, এখন এটা বাদ দাও। বিএনপি আমাদের বলতেছে কি, আমরা এটা দেখবো যে যদি এটা বাজে হয় তাহলে আমরা এটা বাদ দিয়ে দেবো। কিন্তু আপনি ইন্টারন্যাশনাল রিলেশনের একজন নিবিড় পর্যবেক্ষক হিসেবে জানেন যে একটা জিনিস আমি না করতাম করার পরে যখন আমি এটা বাইরে হয়ে আসি, জাস্ট সরকারটা বদল হওয়ার সঙ্গে সঙ্গে 1 মাস 2 মাসের মধ্যে, এটা সরকারের জন্য একটা বিব্রতকর ব্যাপার। তো সেই জায়গা থেকে আপনি একটু আমাকে বলবেন যে মানে এটা কেন হইতেছে যে জামায়াতে ইসলামী এটাকে পলিটিক্যালি এইটা ডিল করতেছে না, মানে ভালোও বলতেছে না খারাপও বলতেছে না, আমি শুনি নাই আর কি। না দেখেন, জামাত অথবা বিএনপি কেউ এটাকে পলিটিক্যালি ডিল করতেছে না। বিএনপি যেহেতু সরকারে, তার তো এটা আরো বেটার পলিটিক্যালি ডিল করা দরকার, তাই না? তো ধরেন এখানে বিএনপি এবং জামাতের সাথে যদি অন্তর্বর্তী সরকার আগে আলাপ আলোচনা, ধরেন যে তারা বলতেছে করতেছে, জামাত বলছে আমার সাথে করে নাই, হয়তো ইনফর্মালি আলোচনা করছে, যথেষ্ট ফর্মালি আলাপ আলোচনা হয় নাই। কিন্তু আমরা বিএনপির দিক থেকে কিন্তু চুক্তির ব্যাপারে কোনো কনক্লুসিভ না, ওরা শুধু বলে এটা চুক্তিটা ভালো, ওরা শুধু বলে চুক্তিটা ভালো।
না, সেটা আপনার খুব স্ট্রং জোর গলায় না না, কণ্ঠস্বর ভালো জায়গায় বললে আর বলেন। স্ট্রং করে কি বলবে? একজন কইছে ভালো, কালকে এই যে খলিলুর রহমান এখানে সাহেব কইছে খালিদ ভালো, ভাই, খলিলুর রহমান সাহেব কইছে ভালো, আর ওই যে রাশেদ আল তিতুমির ডক্টর, উনি আমরা ডক্টর গালিবের কাছে ফিরতে চাই। তবে এই প্রশ্নটা শুধু ডক্টর গালিবের জন্যই। ডক্টর গালিব, জামায়াতে ইসলামী এবং এনসিপি তাদের যে জোটের রাজনীতি, সেই জোটের রাজনীতির নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে। একটা প্রশ্ন খুব প্রকট, যে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু যে যার মতো আলাদা আলাদা করে করবে, তো সেই ক্ষেত্রে, এবং আরেকটা হচ্ছে কারা মুক্তিযুদ্ধের সময় কারা মুক্তিযোদ্ধা ছিল এবং কাদের বিরুদ্ধে যুদ্ধটা করা হয়েছিল সে সংক্রান্ত একটা আইনও সংসদে পাশ হয়েছে। তো এই সবগুলি নিয়ে আপনি কি জামায়াত এবং এনসিপির মধ্যে একটা বিভাজন রেখা দেখেন, বা জামায়াত এবং এনসিপি আলাদা হয়ে যাচ্ছে এরকম একটা দেখছেন কি? দেখেন, জামাত এবং এনসিপি তো আলাদা আলাদা রাজনীতি করে। আপনার মানে পুরোটা সময় যদি অনেকেই মানে ধরেন যে যারা এই রাজনীতির বাইরে দাঁড়ানো, তারা অনেক সময় বলার চেষ্টা করে যে এনসিপি জামাতের একটা বি টিম সি টিম, এটা সবাই সবাইকে বলে, যেরকম করে আজকেও একজন দর্শক কমেন্ট করছে। কিন্তু আপনি যদি দেখেন যে এনসিপি অলওয়েজ জামাতের বাইরে একটা আলাদা রাজনীতি করছে, এবং জামাতের সাথে বিগত নির্বাচনে তাদের যে জোট, এই জোটটাও একেবারে নির্বাচনের আগে আগে হয়েছে। তার মানে এটা একেবারে আপনার একটা ইলেকটোরাল প্রসেসকে সামনে রেখে তাদের মধ্যে একটা জোট হয়েছে। এই জোটটা যদি এক ধরনের কোনো এজেন্ডা বেস ইডিওলজিক্যাল জোট হইতো, তাহলে আরও আগে হইতো। তাহলে ঠিক একইভাবে আবার নির্বাচনের পরে গিয়ে তারা সংসদে একসাথে যেরকম আছে, আবার তাদের মধ্যে একটা ডাইভারজেন্সও আছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আপনি জামাত এবং এনসিপি কেবলমাত্র একত্রিত হবে যখন বিএনপির এগেনস্টে তারা প্রত্যেকেই মনে করবে যে একজনের কাছে আরেকজনের উপযোগিতা আছে, যে আমি একা পারতেছি না, আমার সাথে আরেকজন থাকলে পরে আমি একত্রিত হব। আর যেই জায়গাটা আপনি দেখবেন যে তাদের এই এসেনশিয়াল নিডটা নাই, সেখানে তারা আলাদা হয়ে যাবে। যারা বাকিবিল্লাহ, আপনার কাছে আপনি এখন নতুন এক ধরনের রাজনৈতিক, এটাকে আমি রাজনৈতিক জোট মানে না ঠিক জোট না, এটা নেটওয়ার্ক, প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম, একটা পাঠাতন করছে, একটা নেটওয়ার্ক গড়ার চেষ্টা, ওই জায়গা না। আপনার কাছে কি মনে হয় যে আপনারা কি বাংলাদেশে সমাজতান্ত্রিক রাজনীতির শেষ অধ্যায়টা অতিক্রম করতেছেন? মানে বাংলাদেশের সমাজতান্ত্রিক রাজনীতি হবে না, এটা আপনারা মেনে নিয়েছেন, মানে ওরকম? কারণ আমি এনপিএটাকে যে দেখি, এনপিএটার মধ্যে, বা আপনারা এটাকে বলতেছেন নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন, এটাকে এনপিএ বলতেছেন কিনা যায় না। আমি প্রবলেম সলিউশন নিয়ে শুধু একটা কথাই বলি, বাংলাদেশের পলিটিক্স বলেন, উপমহাদেশের পলিটিক্স বলেন, কিছুটা বিশ্ব পলিটিক্সও প্রবলেম সলিউশনটার একটা চেহারা বা একটা নাম দিয়ে দেয়। কখনো এটা একটা সহি প্রবলেম সলিউশন, কখনো একটা রাম মানে একটা 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 রামবাদী একটা প্রবলেম সলিউশন। সেই প্রবলেম সলিউশনটা যত না সলিউশন, তার চেয়ে বেশি হচ্ছে সলিউশনের একটা ধারণা দেওয়া, তুই গরিব না, তুই বঞ্চিত, তোর এইটা হবে সেটা হবে। যাই হোক, এগুলো নিয়ে পরে অনেক তাত্ত্বিক আলোচনা করা যাবে। আমরা একটু পশ্চিমবঙ্গের নির্বাচনে একটু যেতে চাই, এই ব্যাপারে আপনিও কথা বলেন, আমি একটু মির্জা গালিবের কাছেও যাই। যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার পরিবর্তন হচ্ছে, বিজেপির সরকার গঠন করবে, এইটা বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব বিস্তার করবে? অনেকে অনেক রকম অঙ্ক কষে আমাকে দেখাচ্ছেন যে দেখেন বর্ডার এলাকায়, ইন্ডিয়ার বর্ডার এলাকায় সব হিন্দুত্ববাদীরা, মানে বাংলাদেশের সাথে যতটুকু বর্ডার, সব হিন্দুত্ববাদীরা সামনে আসতেছে। বাংলাদেশেরও বর্ডার এলাকায় শুধুমাত্র জামাতে ইসলামী সহ অন্যান্য যারা ইসলামী রাজনীতি করতেছে তাদের গুরুত্ব অনেক বেশি বাড়তেছে। আপনি এটাকে আসলে কিভাবে দেখেন? আপনার কাছে কি মনে হয়? বাকি বিল্লার আপনার কাছে একই প্রশ্ন। যে প্রথমত খালেদ ভাই, যে ভারতে বিজেপির রাজনীতিকে আমরা ধরেন তো সমালোচনা অবশ্যই করি, কিন্তু বিজেপির রাজনীতির একটা গভীর সামাজিক শিকড় আছে ভারতের মধ্যে, এবং এটা ধর্মকে কেন্দ্র করে এবং আপনার হিন্দু আইডেন্টিটিকে কেন্দ্র করে। এবং এটা আপনি যদি বিজেপির ক্ষমতায় আসা দেখেন এবং একটু একটু করে তার রাজনৈতিক উত্থান দেখেন, এবং পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি একসময় ছিলই না, এটা একেবারে আপনার মানে নতুনভাবে এখানে আপনার ডেভেলপ করছে। এখন বিজেপির রাজনীতির সমস্যার কি? তারা হিন্দু মেজরিটির দেশ, হিন্দু আইডেন্টিটি নিয়ে রাজনীতি করে, এটার মধ্যে সমস্যা না। সমস্যাটা হলো যে তারা এই রাজনীতিকে একটা সাম্প্রদায়িক রাজনীতিতে পরিণত করে ফেলছে। দেশের মধ্যে মুসলমানদেরকে একেবারে পুরোপুরি অপরায়ণ করতেছে, তাদের নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ করতেছে, এবং তাদের উপরে এক ধরনের অত্যাচার, নির্যাতন, এই পুরো প্রক্রিয়াটাকে একটা অমানবিক প্রক্রিয়ার জায়গায় নিয়ে যাচ্ছে। আজকে বিজেপি যেটুকু করছে, সারা দুনিয়াতে এক ধরনের আউটক্রাই শুরু ডক্টর গালিব, আমাদের জন্য। ডক্টর গালিব, আপনি কি আরেকটু ব্যাখ্যা করবেন যে মানে সাম্প্রদায়িক রাজনীতি তো ধর্মভিত্তিক রাজনীতি, আপনি তো ঢালাও ভাবে বিজেপির রাজনীতি ওইভাবে আপনি বলতে পারেন কিনা, এবং যদি আপনি বলেন আমার আপত্তি নাই, আপনি এইটাকে আবার
ধর্মভিত্তিক রাজনীতিকে আলাদা করতে পারবে। ধর্মভিত্তিক রাজনীতি তো সাম্প্রদায়িকতার দিকেই যাবে, অসাম্প্রদায়িক তো হইতে পারবে না ধর্মভিত্তিক রাজনীতি, এটা কোনো দেখেন সিস্টেমই নাই। ভাই, প্রথম পয়েন্ট হলো আপনি যদি আসামে এবং পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতিকে দেখেন এবং সারা ভারতেই দেখেন, একেবারে খুব স্পষ্টভাবে আপনি এটাকে সাম্প্রদায়িক রাজনীতি বলতে পারবেন। খুব স্পষ্টভাবে আপনি বলতে পারবেন যে মুসলমানদের নাগরিক অধিকারের উপরে সিস্টেমেটিক আগ্রাসন চালানো হইতেছে সেখানে। কাজে এই কনক্লুশনে কোনো হেজিটেশন থাকার কথা না। এবার আপনার যেটা প্রশ্ন, এটা বাংলাদেশের সেকুলার পরিমণ্ডলে এই প্রশ্নটা আমরা নানা সময় বহুভাবে আলাপ আলোচনা হয়েছে। সেটা হলো যে একটা রাজনীতি যদি ধর্মভিত্তিক হয় তাহলে সে এসেনশিয়ালি সাম্প্রদায়িক রাজনীতিতে পরিণত হয়, এবং যেই কারণে একটা লম্বা সময় আর্গুমেন্ট করা হয়েছে যে তাহলে ধর্মভিত্তিক রাজনীতি আমাদের পাবলিক স্পেয়ারের মধ্যে থাকাই উচিত না, এই আলাপ আলোচনা হয়েছে। দেখেন, আমি দুইটা জায়গায় এই আর্গুমেন্টটাকে কাউন্টার করব। একটা হলো যে একটা ধর্মভিত্তিক রাজনীতি হইলে সে সাম্প্রদায়িক হবে, এটার জরুরত নাই। আবার কোনো একটা রাজনীতি ধর্মভিত্তিক না হইলেও সে সাম্প্রদায়িক হইতে পারে। কাজে সাম্প্রদায়িকতা একটা ভিন্ন চরিত্র। আমি উদাহরণ দিই আপনাকে। দেখেন, আপনি বিজেপি ভারতে যে রাজনীতি করতেছে, আপনি গত এই আওয়ামী লীগ সরকারের পতনের পরে যদি জামাত ইসলামের রাজনীতিকে দেখেন, জামাত তো ধর্মভিত্তিক রাজনীতি করে। আমরা তো জামাতকে বাংলাদেশে মন্দির পাহারা দিতে দেখছি। তাহলে যেই সাম্প্রদায়িক রাজনীতি বিজেপি করে, জামাতের এই যে মন্দির পাহারা দেওয়ার যে রাজনীতি, সেটা তো কমপ্লিটলি অপোজিট রাজনীতি। তাহলে ধর্মভিত্তিক রাজনীতি হওয়ার পরও তো অ্যাটলিস্ট এই স্পেসিফিক এক্সাম্পলের জায়গাটাতে আমরা তাকে সাম্প্রদায়িক হইতে দেখি নাই। এবার আসেন দ্বিতীয় জায়গা, আওয়ামী লীগের রাজনীতি, যেটা ধর্মভিত্তিক রাজনীতি না, সেকুলার রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদী। দুইটা প্রশ্ন করতে চাই। আওয়ামী লীগের রাজনীতি বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি হওয়ার পরও তো এটা সাম্প্রদায়িক রাজনীতি হয়েছে। এটা যারা আওয়ামী লীগ না, তাদের নাগরিক অধিকারকে ভয়াবহ পরিমাণ হস্তক্ষেপ করছে, ইসলামোফোবিয়া তৈরি করছে, আলেম ওলামাদেরকে মার্জিনালাইজড করছে, আপনার শাপলার গণহত্যা করছে। তো আপনি শুধুমাত্র ধর্মের নামে করে নাই বলেই এটা সাম্প্রদায়িক রাজনীতি না, এটা তো আমাদের বলার কোনো সুযোগ নাই। কাজে সাম্প্রদায়িকতা এটা জাতীয়তাবাদের নামে হইতে পারে, বর্ণের নামে হইতে পারে, ধর্মের নামেও হইতে পারে। কাজে ধর্মভিত্তিক রাজনীতি মানেই এসেনশিয়ালি সাম্প্রদায়িক জায়গায় গিয়ে দাঁড়াবে, এই কথা সত্য না। আমি প্রথম যে দুই একটা জায়গায় বলতে চাই যে আপনি যখন বলেন যে বাংলাদেশে জামায়াতে ইসলামী মন্দির পাহারা দিছে, বাংলাদেশে জামায়াতে ইসলামীকে মন্দির পাহারা দিতে হইছে কারণ এরকম একটা দশা তৈরি হইছে, এবং ভারতেও অনেকগুলি জায়গাতেও বিজেপির অবস্থান, এই যে যারা বজরং বলি না কি জানি, ওদের 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 অবস্থান থেকে বিজেপির অবস্থান আলাদা। তাই বলে তাদের সাম্প্রদায়িকতা, মুসলমানদেরকে উপহাস করা, মুসলমানদেরকে বিভিন্ন নাগরিক জায়গা থেকে দূরে সরায় দেওয়া তাদের থামে নাই। মানে জামাত ইসলামীর ক্ষেত্রেও আমি বলবো এখনকার অবস্থানের গোলও ওইটাই হইতে পারে, সাম্প্রদায়িকতার ক্ষেত্রেই যাইতে পারে। এখন আপনি আওয়ামী লীগের উদাহরণ দিলেন, আলেম ওলামাদের মার্জিনালাইজ করা। এখন আলেম ওলামাদের মধ্যে থেকে যদি আমি বলি যে আওয়ামী লীগের মতো আলেম ওলামাদের দিয়ে রাজনীতি করার লোক আমি খুব কম দেখছি। শুধু কমই জননী না, পাঠ্যপুস্তকে 56টা পরিবর্তন করা হয়েছে, হেফাজতের একটা বকাশই না। খেলাফতে মজলিসের সাথে 17টা বিষয় তারা একমত হয়েই গেছিল ইলেকশন করে ফেলবে, যে যেটার মধ্যে অলমোস্ট খেলাফত চলে আসবে বাংলাদেশে। যখন যেভাবে পারছে আলেম ওলামারা, যখন যেভাবে বলছে, শেখ হাসিনার যদি দেখছে যে তার সুবিধা হবে, সে কিন্তু এটা নিছে। আপনি 460টা মডেল মসজিদের কথা আমি আপনাকে বলি, আমি বাংলাদেশের যারা সরকারি ইমাম আছে তাদের সুযোগ সুবিধা, চাকরির পদায়নের জায়গা থেকে আপনি যদি এটার মধ্যে এটা বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড কওমিরা জীবনে দুনিয়াবি শিক্ষাই নিতে চায় নাই, তাদের এটাকে সার্টিফিকেট দিয়ে দিছে এম এর সমান। এখন আপনি কি মনে করেন যে আপনি সাপ্লাই দ্বারা যখন হচ্ছে আপনি গুলি করে গণহত্যা করতেছেন, তাদেরকে ধরে নিয়ে গুম করতেছেন, নির্যাতন করতেছেন, তারপর সিস্টেমেটিকলি সেই সাপ্লাই দ্বারা যদি আমি বলি সাপ্লাই দ্বারা যদি হিন্দুরাও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করতো, গুলিই করতো, গুলি তো করছেই, হিন্দু লোক গুলি করে নাই শেখ হাসিনা, ওকে মুসলমান বাইচা বাইচা করছে গুলি না। আমার পয়েন্ট তো হইলো যে আপনি যখন সাম্প্রদায়িক বলবেন তখন তো আপনাকে বলতে হবে যে একটা সম্প্রদায়ের পক্ষ নিতেছে। শেখ হাসিনার বিপক্ষে যারাই গেছে তাদেরকেই সে অন্যরকম করে। যদি রাজনৈতিক আদর্শের উপর ভিত্তি করে সম্প্রদায়কে অত্যাচার করেন, সেটা সাম্প্রদায়িক হইব না? না না, হবে, কিন্তু সেটা তো আপনি সম্প্রদায় আলাদা করতেছেন না। তো সম্প্রদায় আলাদা করে নাই না। আমি আপনাকে বলি যে আওয়ামী লীগ যে সাপ্লাই অত্যাচার করতেছে, কারণ সে ওইটারে তার পলিটিক্যাল থ্রেট মনে করতেছে। সেই পলিটিক্যাল থ্রেট মনে করে বাকি বিল্লারা যখন রামপাল বিদ্যুৎ কেন্দ্রতে মার্চ করতেছে, তখনও রাস্তায় ফালায়া সাপের মতোই মারছে। এখন ওদের ওরা মরে নাই। আমি এক্স্যাক্টলি সেম আর্গুমেন্টই করতেছি খালেদ ভাই, যে যখন একটা ধর্মভিত্তিক দল অন্যান্য ধর্মের লোকদেরকে মার্জিনালাইজড করে,
আর যখন একটা রাজনৈতিক করাপ্ট পার্টি তার বিরোধী দলকে মার্জিনালাইজড করে, দুইটা সমাজে ইকুয়াল লেভেলের এনার্কি তৈরি করে এবং দুইটা ইকুয়াল লেভেলের সাম্প্রদায়িকতা, ইকুয়াল লেভেলের এনার্কি তৈরি করে, সেইটা ঠিক, কিন্তু সেটা সাম্প্রদায়িকতা না, কারণ সে সম্প্রদায়ের ভিত্তিতে আলাদা করতেছে না কোনো লোকরে। আমি জামাত ইসলামের কথা বলি, আমি জামাত ইসলামী করতেছি, বর্ণের ভিত্তিতে করতেছেন না, আপনি হচ্ছে কোন ফ্যামিলির সন্তান তার ভিত্তিতে করতেছেন, কোন রাজনৈতিক দলের সন্তান তার ভিত্তিতে করতেছেন, আমার জন্য ট্রেডুলি করতেছেন, একই জিনিস। আপনি যদি এটা একই জিনিস বলেন তাহলে এটা নিয়ে আমার কোনো আর্গুমেন্ট নাই, কিন্তু আমার বিবেচনায় ওইটা সাম্প্রদায়িকতাটা, ওইটা আপনার চেয়ার টিকা রাখার জন্য, যদি আমার দেখেন আমার একটা আরকাইক অ্যারাবিক নেম খালেদ মুহিউদ্দিন, আমার মধ্যে তো কোনো বিশ্বাস সরকার দে দত্ত কিছু নাই, আমার নাম তো বাংলা নাম না। আওয়ামী লীগ সরকার যখন মনে করে যে খালেদ মুহিউদ্দিন এরকম একটা নামের লোকও আসলে আমার চেয়ারের জন্য খারাপ, তখন সে আমারেও খারাপ করতে দ্বিধা করে না। আমার পয়েন্ট হচ্ছে এইটা, ও বাছে না যে আমাকে সে স্পেয়ার করবে। আমি খালেদ ভাই, আমি এটাকে কেন সাম্প্রদায়িকতা বলতেছি, আমি কেন সাম্প্রদায়িকতা বলতেছি, ধরে এই পয়েন্টে আমি একটু বলতে চাই। জি বাকি আপনি বলবেন, দেখেন আওয়ামী লীগ হচ্ছে যেমন ধরেন জামাতের লোকদেরকে তারা ট্রাইব্যুনালে বিচার করলো, এখন জামাতের নেতাদের সন্তানদেরকে ধরে নিয়ে গুম করে ফেললো। তারা কেন গুম করলো? কারণ তার বাপের নাম অমুক। তো এই যে আপনি তার পরিচয় এবং আইডেন্টিটির উপর ভিত্তি করে তারে ভিকটিম করতেছেন ইররেসপেক্টিভ অফ এভরিথিং, এটার সাথে সাম্প্রদায়িকতার পার্থক্য কি? এটার সাথে সাম্প্রদায়িকতার পার্থক্য হচ্ছে শেখ হাসিনা যখন কারাগারে রাখা কিশোরকে প্রায় মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে, যখন মুশতাক ভাইকে মেরে ফেলতেছে, তখন তার মুসলমান হিন্দু পরিচয় দেখতেছে না, উনি নাস্তিক আস্তিক এটা দেখতেছে না, কিন্তু উনি যখন সাকি ভাইকে রাস্তায় মারতেছে জোনায়েদ সাকি, সেটা দেখতেছে না কিন্তু যে উনি হিন্দু কি মুসলমান। খালেদা জিয়াকে যখন কারাগারে রাখতেছে দেখতেছে না তিনি হিন্দু কি মুসলমান। একইভাবে গয়েশ্বর চন্দ্র রায়কে যখন হিউমিলেট করতেছে দেখতেছে না কিন্তু তিনি হিন্দু কি মুসলমান। আমার পয়েন্ট হচ্ছে এইটা, এটা সাম্প্রদায়িকতা হচ্ছে বাইরে না। আপনি ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িকতা করতেছেন না, আপনি ধর্মের ভিত্তি না হলে সাম্প্রদায়িকতা হবে না গালিব। আপনি একই নাম দিতে পারবেন না। হ্যাঁ, সেটা চেয়ার টিকে রাখার জন্য সবাই, চেয়ার টিকে রাখার জন্য যে কোনো খারাপ সরকারই তা করবে, চেয়ার টিকে রাখার জন্য। সেটা তো আপনি তার আধিপত্যবাদ বলবেন, এটা কিন্তু আপনি সাম্প্রদায়িকতা বলবেন না। যাই হোক, এটা দেখেন, আপনি যখন হচ্ছে মানুষের কোনো ধরেন আমার একটা নাগরিক অধিকার আছে, আপনি এই নাগরিক অধিকারকে যখন আমি একটা রাজনৈতিক গ্রুপের পার্ট বইলা অথবা আমি একটা স্পেসিফিক সমাজের বর্গ থেকে আসছি বইলা আপনি আমাকে যখন ডিসক্রিমিনেশন করেন, এটাও সাম্প্রদায়িকতা। আপনি যদি অর্থনৈতিক ক্যাটাগরির উপর ভিত্তি করে ডিসক্রিমিনেশন করেন, এটাও সাম্প্রদায়িকতা। আমার আর্গুমেন্ট তো গালিব, আমার আর্গুমেন্ট তো এইটাই, আপনি যেটাকে রাজনৈতিক বর্গ বলতেছেন, সুতরাং এটা যদি দাড়ি টুপি লিবাস হয়, আমরা তো দেখছি শত শত লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায়া উনাকে সংবর্ধনা দিয়ে উনাকে কওমি জননী বলছে, উনার নামে স্লোগান দিছে, শফি সাহেব তাকে স্পেশাল দোয়া করে দিছে। আপনি তো সেই বর্গ আপনি করতে পারবেন না। আচ্ছা, হাওয়ার আমি আর আপনাদের তর্ক করতে চাই না। আপনাদের তর্ক করলে ইন্ডিয়াতেও কিছু মুসলিম লোক পাইবেন যারা বিজেপির রাজনীতি করবে। না ভাই, ব্যাপারটা এরকম না। আপনি খেয়াল করলে দেখবেন হেফাজতের যিনি আমির আছেন সেই বাবুনগরী সাহেব আপনাদেরকে ভোট দেওয়াটা মানে একটা কি হারাম সমতুল্য কাজ বলছেন। ওইটা কিন্তু সাম্প্রদায়িকতা আমি বলতে পারবো না, ওইটা আপনার আইডিওলজির সঙ্গে তার আইডিওলজি মিলে নাই, সেজন্য উনি বলছে। একটা বাচ্চাকে নিগ্রহ করার এবং হয়, তো ওইটার ক্ষেত্রে মানে যখন আমি দলগতভাবে পজিশন নেই, তখন আমাদের মধ্যে কি একটা সংখ্যাতে যারা বেশি তাদের তুষ্ট করার একটা ব্যাপার থাকে কিনা, মানে ওই দীপুচন্দ্র দাস যদি না হইয়া কোনো একজন আরবি নামের লোক মারা যায়, তো আমরা একইভাবে প্রতিক্রিয়া জানাইতাম কিনা? বা ডেফিনেটলি আমার বোধ হয় যে এটা অত্যন্ত সাবস্টেন্সিয়াল কোশ্চেন, যে কোনো সমাজে সংখ্যাগুরু যারা মেজরিটি থাকে, সেই মেজরিটির একটা ডমিনেটিং রাজনীতি থাকে এবং যেটা মাইনরিটির প্রতি আপনার অপ্রেশনের। আমি শুধু বলতে চাই যে এটা ধর্মভিত্তিক রাজনীতিরই একমাত্র বৈশিষ্ট্য না, এটার মানুষের বৈশিষ্ট্য। যেমন আপনি ধরেন আপনি ওয়েস্টে আমেরিকাতে এইখানে আপনার এই হোয়াইট সুপ্রিমেসি, এটাই সমাজের লম্বা সময়ের প্রবলেম, কয়েকশো বছরের প্রবলেম।
এই দেশের ব্ল্যাক লোকেরা হিউজ ডিসক্রিমিনেশনের মধ্যে দিয়ে গেছে, এটা তারা এখনো সমাধান করতে পারে নাই। আপনি যদি মুসলিম মেজরিটি কান্ট্রি আমাদের দেশে আসেন, সেখানে আপনি দেখবেন সংখ্যাগরিষ্ঠ মুসলমান, অথবা আমরা যখন সংখ্যাগরিষ্ঠ বাঙালি, তখন আপনি পার্বত্য চট্টগ্রামের যারা নন বাঙালি তাদের অধিকার আমরা পুরোপুরি দিতে পারি নাই। আমরা যখন সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তখন এখানে যারা নন মুসলমান তারা এক ধরনের সামাজিক অপারেশনের মধ্যে থাকে। ভারতে যখন সংখ্যাগরিষ্ঠ হিন্দু, সেখানে আপনার যারা নন হিন্দু তারা অপারেশনের মধ্যে থাকে। মায়ানমারের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ, সেখানে আপনার যারা নন বৌদ্ধ, সেখানে মুসলমান অপারেশনের মধ্যে মানে থাকে। you can go এটা on সারা and on. দুনিয়াতে একটা মেজরিটি ইস্যু। এইটাকে যদি আপনি শুধু ধর্মের জায়গায় আনেন, তাহলে কিন্তু আপনি ফেয়ার জাজমেন্ট করতেছেন না, জাস্টিস করতেছেন না, কারণ এটা বর্ণের উপরে হয়, এথনিসিটির উপরে হয়, নানান কিছুর মধ্যে দিয়ে হয়। তার ফলে আমার আর্গুমেন্টটা হলো যে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজনীতি একটা সাম্প্রদায়িক রাজনীতিতে যাইতে পারে, সম্ভাবনা থাকতে পারে টু সাম এক্সটেন্ট। এটা বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির মধ্যেও আছে, এটা ধর্মভিত্তিক রাজনীতির মধ্যেও আছে। এখন প্রশ্নটা হলো, এই সম্ভাবনা যদি এতটা জেনারেলাইজ হয়, তাহলে আলাদা করে এটা আমরা এইভাবে ফ্ল্যাগ করে কোনো লাভ নাই। আমাদেরকে যেটা করতে হবে খুব স্পেসিফিকলি, যে এই রাজনীতিটা সাম্প্রদায়িক কিনা। তাহলে আমার প্রশ্ন করতে হবে যে জামাত যে ধর্মভিত্তিক রাজনীতি করে, ইটস ওকে, দ্যার ইজ নো প্রবলেম উইথ দ্যাট। প্রবলেম হইলো যে তার রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি কিনা, তার রাজনীতি অন্যকে অপারেশনের রাজনীতি কিনা, এবং সেইখানে আমাদের ইস্যু বাই ইস্যু, কেস বাই কেস আলাপ করতে হবে, এবং সেই আলাপের ব্যাপারে আমি ওকে। তো জামাত যেরকম করে একটা সাম্প্রদায়িক রাজনীতিতে যাইতে পারে, আওয়ামী লীগও একটা সাম্প্রদায়িক রাজনীতিতে যাইতে পারে, কিন্তু এখন সবাই মিলে নন বাঙালি একটা সাম্প্রদায়িক রাজনীতিতে যাইতে পারি। আমি আপনার বটম লাইন আমি একটা প্রশ্ন করি, আমি ছোট্ট একটা প্রশ্ন করি খালিদ ভাই। জি, ছোট করে করেন। হোয়াইট সুপ্রিমিস্ট পলিটিক্স, হোয়াইট সুপ্রিমিস্ট পলিটিক্স কি ধরেন এটা কি ডেমোক্রেটিক পলিটিক্স হইতে পারে? না, ও তো ডেমোক্রেটিক পলিটিক্স এটা বলে নাই। যাই হোক, আমি আমার উদাহরণ হিসেবে অফকোর্স এটা গ্রহণযোগ্য রাজনীতি হিসেবে বলে না, কিন্তু সকল সংখ্যাগরিষ্ঠ সমাজে থাকে, কিন্তু ইনহেরেন্টলি থাকে। কিন্তু আপনার কাছে কি মনে হয়, গালিব আমি ছোট করে বলি, আপনার কাছে কি এরকম মনে হয় যে জামাতে ইসলামের পক্ষে, জামাতে ইসলামী এখন যে রাজনীতিটা করে সেই রাজনীতিটার পক্ষে কি এই আশঙ্কা আছে যে ও সাম্প্রদায়িক হয়ে উঠতে পারে নাকি জামাতে ইসলামের? ওকে, দ্যাটস আ গুড কোশ্চেন। আমি মনে করি যে এইটা সাবস্টেনশিয়াল কোশ্চেন। আমি দুইটা কমেন্ট করব। একটা হলো জামাতের লিটারেচার, জামাতের ট্রেনিং এবং জামাতের সাংগঠনিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে এটা নাই। কেন নাই আমি বলতেছি, আপনি জামাতের একটা লিটারেচারও খুঁজে পাবেন না যেখানে সিস্টেম্যাটিকলি বাংলাদেশে বসবাসরত হিন্দুদের ব্যাপারে কোনো ডেরোগেটরি মন্তব্য করা হয়েছে। ওকে, আচ্ছা, আমরা ভারতের ব্যাপারে পাবেন, আসেন আমরা অ্যাপেল টু অ্যাপেল, আচ্ছা হিন্দুদের ব্যাপারে পাবেন না। আমরা অ্যাপেল টু অ্যাপেল আসি, বিজেপিতেও আপনি কিন্তু পাবেন না। বিজেপির গঠনের প্রক্রিয়ায় কোনোভাবেই বিজেপি যখন তারা গঠন করে, তখন বড় বড় কবি সাহিত্যিকরা ছিলেন এখানের মধ্যে, মানে ওইটার মধ্যে আপনি একটা ডেরোগেটরি মুসলমানদের নিয়ে একটা কোনো কথাই বলবেন না, পাবেন না। আপনি মনে আছে যে আপনি মনে থাকবে যে ভারতীয় মুসলমান প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম সম্পর্কে ওদের নেতারা, মানে বিজেপির বড় বড় নেতারা ওনার সম্পর্কে কি ধারণা পোষণ করেন। না, ওকে, লেটস ডু ওয়ান টেস্ট খালিদ ভাই। পশ্চিমবঙ্গের যে নির্বাচন হলো, এখানে বিজেপির যে নেতা ছিলেন তার বক্তব্যের মধ্যে কি আপনি অ্যান্টাই মুসলিম? না, নেতার মুখের কথা আর বই খাতা দুটো আলাদা, কিন্তু নেতার আচ্ছা, আমি জামায়াতে ইসলামীর নেতার বক্তব্য শুনছি, আমি আপনাকে মনে করাই দেই যে আপনারা ভোট দিবেন, এখন দেশ আবার হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, দেশের মধ্যে শাখা সিঁদুর এগুলি হবে, কপালে টিপ দিয়া লোকজন ঘুরবে, মেয়েরা বেপর্দা হবে, নামাজ পড়তে পারবেন না, এবং হিন্দুরা আইসা দেশ দখল করে নিয়ে যাবে। আমি কোর্ট আনকোট করলাম। এই নির্বাচনের আগে কে বলছে? এই নির্বাচনের আগে তো আমি বলি নাই, আমি বলছি নির্বাচন জামাতের নেতারা এইসব কথা বলছেন, এবং গালিব আপনিও ভালো করে জানেন যে এসব কথা বলছেন, এগুলি পত্রপত্রিকা উদ্ধৃত হয়েছে রে ভাই, আমি রিপোর্ট করছি, আমি থাইকা গিয়া, আমি তো বানায় বলতেছি না। খালেদ ভাই দেখেন, এখানে আপনার দুইটা জিনিস ভাগ করতে হবে। একটা হচ্ছে যে এটা কি মাঠ পর্যায়ের লোকেরা বলতেছে না সিনিয়র লিডাররা বলতেছে। আচ্ছা ধরেন কবে, কোথায়, কখন? আচ্ছা, আমি তো আপনার এই নির্বাচনের আগে একজন জামাতের নেতাকে ওইভাবে কথা বলতে দেখি নাই। মানে হিন্দু বিদ্বেষী বা ইসলাম ওরকম কোনো কথা আপনি পান না? ভারত বিদ্বেষ আছে, অ্যান্টাই ইন্ডিয়ান রেটরিক আছে, কিন্তু অ্যান্টাই হিন্দু, নিজের দেশের ওন নাগরিক, অ্যান্টাই হিন্দু কোনো রেটরিক নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি নাই। এটা যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় গালিব, আমি চ্যালেঞ্জটা নিতে চাই না, কিন্তু আপনি আবার একটু দেখবেন। তাও আমি এই 2 মাসের রাজনীতি আমি করতেছি না, 2 মাসের রাজনীতি আমি বলতেছি না, আমি
মানে আমি এগুলো আর বলতেই চাই না, কিন্তু প্রতিবার যেরকমই হোক না কেন এই যে তার আলাদা আলাদা পরিচয়, সে আলাদা আলাদা পরিচয় নিয়েও সে একটা জায়গার মধ্যে একটা থাকতে পারবে, মানে এইটা কি হবে কিনা, মানে আপনার কাছে কি মনে হয়? আমরা তো আমার মনে হয় যে দেখেন এই যে আজকে বাকিউল্লাহ ভাই যে জিনিসটা ফাইনালি আইডেন্টিফাই করলো যে দেখেন সেকুলাররা যদি এটা স্বীকার করে যে এই যে বাংলাদেশের গত 50 বছরের ইতিহাস, সেইখানে সেকুলার আইডিয়ার মধ্যে অন্যদেরকে আদারিকরণ করা হয়েছে এবং তাদের উপর অপারেশন করা হয়েছে, তাদেরকে মার্জিনালাইজ করা হয়েছে, এবং আমরা সামনের দিন এটা করতে চাই না, এই উপলব্ধি যদি তাদের মধ্য থেকে হয়, আমরা যারা ইসলামিস্ট রাজনীতি করি, পছন্দ করি, আমরা যদি এটাকে অ্যাগ্রি করি যে ইসলামিস্ট রাজনীতি বা যে কোনো ধর্মভিত্তিক রাজনীতির মধ্যে বিজেপির একটা মিরর ইমেজ হইতে পারে যদি আমরা সতর্ক না থাকি, এবং এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, অল দ্য চেক পয়েন্ট আমাদেরকে তৈরি করতে হবে, তাইলে কিন্তু আমরা একটা কনভার্জিং জায়গায় গিয়ে দাঁড়াইতে পারি যেখানে আমরা নাগরিক অধিকার, একটা গণতান্ত্রিক সিস্টেম, আমি দেখি কি এটাকে সামনে রেখে আগাইতে পারি। সেকুলার পাটাতনে দাঁড়ায়ও ফরাদ মাজার, সলিমুল্লাহ খান, দীপেশ চক্রবর্তী একদম সেকুলার পাটাতনে দাঁড়ায়ও কিন্তু এটা অ্যাকনলেজ করে ফেলছে অলরেডি যে আসলে একটা আদারিকরণ করা হয়েছে, একটা পশ্চিমা এনলাইটেনমেন্টের নকল করতে গিয়ে এক অদ্ভুত অবস্থা তৈরি করা হয়েছে, অনেক মানুষের এটা করা হয়েছে, সেটা কিন্তু কিন্তু ইসলাম দেখেন না ট্রু, আমি এগ্রি করি, এই সংখ্যাটা আপনার মাইনরিটি ছিল, আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে ধরেন তাদের একটা এম্পাওয়ারমেন্ট হয়েছে এবং একটা মেইন স্ট্রিম হয়ে উঠতেছে। আজকে বাকিউল্লাহ ভাইরা যে এনপিএ করতেছেন, নতুন করে চিন্তা করতেছেন, দ্যাটস গুড। ইসলামিস্টদের মধ্যেও এই সম্ভাবনা নিয়ে আলাপ আলোচনা হইতেছে, আমাদের আরও স্পষ্টভাবে এগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে, এবং আমরা যদি সমাজে এই কথা বলার পরিবেশটা থাকে এবং পারস্পরিক আলাপ আলোচনার পরিবেশ থাকে, তাহলে আমরা মনে করি যে, আমি আপনার সাথে এগ্রি করি যে আমরা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবো যেখানে আমরা একত্রে এই যে আমরা একটা পলিটিক্যাল জনগোষ্ঠী, আমাদের একটা পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, এইটা নিয়ে আমরা সামনে আগাই। বাকি 30 সেকেন্ড। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা দেখলেন খালেদ মহিউদ্দিন সাহেবের একটি ভিডিও। খালেদ মহিউদ্দিন সাহেব বরাবরের মতোই প্রশ্ন উত্তর পর্ব খেলা উনি খুব সুন্দরভাবে খেলতে পারেন। উনি প্রশ্ন করলে আসলে কাউকেই ছাড় দিয়ে প্রশ্ন করেন না, সে প্রশ্নের উত্তর দিক বা না দিক তাকে যতটা ধরা যায় আসলে, মানে তাকে সম্মান রেখে যে অতিথি ওনার ভিডিওতে আনে, তো সেই অতিথিকে যতটাই সম্মান দিয়ে প্রশ্ন করা যায় সেরকমভাবেই কিন্তু উনি প্রশ্ন করেন সাধারণত। প্রিয় দর্শক, আপনার কাছে আসলে কি মনে হয় যে খালেদ মহিউদ্দিন সাহেবের ভিডিওগুলিতে উনি কতটা যৌক্তিক প্রশ্ন করেন এবং এই প্রশ্নগুলি আসলে দেশের কতটা কাজে আসে এবং কতটা কাজে লাগে আসলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আজকের এই টকশোতে অতিথি হিসেবে ছিলেন মির্জা গালিবের কথাগুলি আসলে খুব সুন্দর হয়। উনি খুব সুন্দরভাবে ঘুচিয়ে কথা বলতে পারে। ঘুচিয়ে কথা বলাও এক ধরনের আর্ট। এরকমের ঘুচিয়ে কথা বলা অনেকেই আসলে পারেন না। অনেকেই চেষ্টা করেন যে গুছিয়ে কথা বলার, তারপর অনেকে পারেন না। কিন্তু মির্জা গালিব না চাইতেও কেমন যেন একটু গুছিয়ে কথা বলা হয়ে যায় আর কি। তো প্রিয় দর্শক, এতক্ষণ খালেদ মহিউদ্দিন সাহেবের ভিডিও উপভোগ করেছেন, দেখেছেন, সেই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনি পরবর্তীতে যখন আমরা ভিডিও আপলোড করব খালেদ মহিউদ্দিনের, সেই ভিডিওগুলি আপনি দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। প্রিয় দর্শক, অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক, যদি আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ রেখে যেতে চাই তাহলে আমাদেরকেই কাজ করতে হবে এবং আমাদেরকেই খুব সুন্দর একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে। এলাকার ভিতর সবথেকে সুশৃঙ্খল এবং যে লোকটিকে আসলে ভরসা করা যায়, যে লোকটি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ায় বিপদে আপদে, উপকার না করতে পারে কিন্তু ক্ষতি করে না, এরকম মানুষ যদি কেউ নির্বাচন করতে চায় কিংবা রাজনীতিতে আসতে চায়, ইচ্ছুক থাকে, তাকে অবশ্যই সাপোর্ট দিবেন, তাকে অবশ্যই এই রাজনীতিতে ফিরিয়ে আনবেন। তাহলে হয় কি, যদি এরকম ভালো মানুষ রাজনীতিতে আসে তাহলে পরবর্তী প্রজন্ম একটি সুশৃঙ্খল সুন্দর পরিবেশে রাজনীতি পাবে এবং তারা রাজনীতি করে
মজা পাবে। আসলে রাজনীতি জিনিসটা কেন জানি কখনোই সুশৃঙ্খল হয় না এবং সুষ্ঠু হতে চায় না। আসলে কেন চায় না সেই প্রশ্নটি আসলে আজও কেউ খুঁজে পায়নি। তো আমরা যদি আসলে সবাই মিলে চেষ্টা করি ভালো মানুষকে রাজনীতির ফিরিয়ে আনা এবং অসৎ উদ্দেশ্য নিয়ে আসা যেসব মানুষ আছে তাদেরকে থেকে বিরত থাকে এবং তাদের হাতে ক্ষমতা তুলে না দেওয়া, তাহলে হয়তোবা কোনো একদিন আমাদের এই পরিবেশটি আসলে ঠিক হবে। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।